আমরা শেখ হাসিনার নেতৃত্বে মহেশখালীর ভিতর দিয়ে কানেক্টিভিটি রেখেছি। এখানে সেকেন্ড ফেজে আজকে কক্সবাজার পর্যন্ত রেললাইন গুন্দু পর্যন্ত চলে গেছে, এশিয়ান হাইওয়ের সাথে এটা কানেক্টেড হবে। এটা শেখ হাসিনার পরিকল্পনা। রেল আছে কিন্তু কক্সবাজার পর্যন্ত, কিন্তু গুন্দুম পর্যন্ত কেন তিনি নিয়ে গেলেন? অর্থাৎ উনি চান, মায়ানমারকে হাতছানি দিয়ে ডাকছেন, চায়নাকে ডাকছেন, সেভেন সিস্টারের দেশগুলো, যে আমরা ডিপসিপোর্ট তৈরি করছি, আমাদের কানেক্টিভিটি, রাস্তাঘাট, অবকাঠামো, রেলের সংযোগ আমরা তোমাদের দরজায় পর্যন্ত নিয়ে এসেছি, তোমরা আমাদেরকে করিডোর হিসাবে আমাদের বাংলাদেশকে ব্যবহার করো, দেশের অর্থনীতি যাতে উন্নত হতে পারে। পৃথিবীর সবচেয়ে কম ভূমির মালিক হচ্ছে আমরা। 17 কোটি মানুষ, 55,000 বর্গমাইল। এর মধ্যে এতগুলি মানুষের খাদ্য নিরাপত্তা, এতগুলি মানুষের জীবন জীবিকা সহ অর্থনীতি, তাদের কর্মসংস্থান, বাসস্থান, অন্ন, বস্ত্র, শিক্ষা, যে মৌলিক অধিকারগুলি, সেগুলিকে রক্ষা করতে হচ্ছে। পাশাপাশি দেশকে উন্নত সমৃদ্ধ একটি জায়গায় নিয়ে যেতে হচ্ছে। সেই জায়গায় প্রধানমন্ত্রীর সবচেয়ে বেশি প্রায়োরিটি জায়গা হচ্ছে এডুকেশন, শিক্ষা, এবং শিক্ষার ক্ষেত্রে সেভাবে আমরা এগিয়ে যাওয়ার জন্য কাজ করছি। ইতিমধ্যে আপনারা জানেন, আমাদের শিক্ষামন্ত্রী, আমাদের বর্তমানে নোফেল ভাই, আমাদের বীর চট্টলার কৃতি সন্তান মহিউদ্দিন চৌধুরী সুযোগ্য সন্তান, তিনি বলেছেন যে আমাদের দক্ষিণ চট্টগ্রামে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান নাই। তাহলে কেন নাই? এটা কি ওনাদের অপরাধ বা আমাদের অপরাধ? কারণটা হচ্ছে যে আমাদের ইকোনমিটা ছিল, এখানকার অর্থনৈতিক কর্মকাণ্ড ছিল নেচার বেসড কর্মকাণ্ড। আমরা সাগরে মাছ ধরতে যেতাম, আমরা শুটকি উৎপাদন করতাম, আমরা বনজ লাকড়ি সংগ্রহ করতাম, আমরা পানের বরজ করতাম, আমরা লবণ উৎপাদন করছি, চিংড়ি উৎপাদন করছি। অর্থাৎ আমাদের জীবন জীবিকাটা ছিল প্রকৃতি নির্ভর জীবন জীবিকা, শিক্ষাভিত্তিক জীবন জীবিকা আমাদের ছিল না। আজকে কুতুবদিয়ার শিক্ষার হার কেন বেশি? যেহেতু সেখানে প্রকৃতি নির্ভর জীবন জীবিকার সংকট ছিল, সুতরাং তারা শিক্ষার দিকে চলে গেছে এবং শিক্ষার দিকে তারা সার্ভাইভ করেছে। সচিব থেকে শুরু করে আজকে বই পুস্তকও লেখা ছিল যে সবচেয়ে শিক্ষার হার বাংলাদেশে কোথায় বেশি? কুতুবদিয়া বেশি। কিন্তু কতদূর? আমাদের চাইতে তারা প্রাকৃতিকভাবে আরও রিমোট এলাকায় এবং আরও অবহেলিত এলাকায়, কুতুবদিয়া বিদ্যুৎই ছিল না। শেখ হাসিনা সাবমেরিন কেবলের মাধ্যমে প্রথম কুতুবদিয়া, প্রতি বছর সেই সাইক্লোন, ঘূর্ণিঝড়, 91 সাইক্লোন মেসাকার হয়ে যেত। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ একটা এলাকা কুতুবদিয়া, যেমনি আমাদের ধলঘাট অথবা ঘটিমেঘা, সোনাদিয়া, এই অঞ্চলগুলি রয়েছে। তো সেই জায়গায় আজকে দেখেন, আজকে এই দক্ষিণ চট্টগ্রামে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য আজকে আমাদের সরকারের পক্ষ থেকে কাজ করা হচ্ছে। সেটি হচ্ছে কর্ণফুলী, শঙ্খ, মাতামুহুরী এবং বাকখালী, 3টি নদীর অববাহিকায় যে জনপদগুলি গড়ে উঠেছে শত শত বছর ধরে, সেই জনপদের মানুষগুলিকে শিক্ষার ক্ষেত্রে আরও এগিয়ে নেওয়ার জন্য সেই অঞ্চলে। কিন্তু একসময় এখানে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলেন, আমাদের মেডিকেল বিশ্ববিদ্যালয় বলেন, আমাদের ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বলেন, সবগুলি দেখবেন যে চট্টগ্রামের উত্তর অঞ্চলে। দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার পৌঁছতে যদি আমরা গ্রেটার চিটাগংয়ের হিসেবে ধরি, 80 দশকের আগে, 84 সালের আগে, এটা তো আমরা চট্টগ্রামেরই অংশ ছিলাম, আমরা ছিলাম একটা মহকুমা। সেই হিসাবেও আপনি দেখবেন যে আমাদের ডেভেলপমেন্টগুলি উত্তর অঞ্চলে যেভাবে শিক্ষার বিস্তার ঘটেছে, আমাদের দক্ষিণ অঞ্চলের এই অঞ্চলে সেভাবে শিক্ষার বিস্তার ঘটেনি। এটি হচ্ছে যে আমাদের পূর্বপুরুষদের, আমি অজ্ঞতা বলবো না, এটা হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড, রিসোর্সফুল এলাকা ছিল, খুব সহজেই অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়ার সুযোগ ছিল। আমরা কিভাবে একটা ট্রলার বাড়বে, কিভাবে আরেকটা ব্যবসা বাড়বে, সেই চিন্তায় আমরা থাকতাম। একটা ছেলেকে শিক্ষিত করব, সেই চিন্তাটা আমরা কিন্তু করতাম না। আজকে দেখেন মহেশখালীর প্রতিটি প্রাথমিক বিদ্যালয় আজকে শিক্ষার্থীদের ভারাক্রাম্য। একসময় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের রাখা যায়নি, আর এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলি ছাত্রছাত্রীদের ভারে জর্জরিত একটা অবস্থা। এখানে ভবন, শিক্ষক, নতুন নতুন অবকাঠামোর ডিমান্ড তৈরি হচ্ছে, সেখানে বাউন্ডারি ওয়াল তৈরি হচ্ছে, শিক্ষার পরিবেশ, শেখ রাসেল ডিজিটাল ল্যাব সহ, কম্পিউটার ল্যাব সহ বিভিন্ন আনুষঙ্গিক উপাদানগুলোর সেখানে প্রয়োজন হয়ে পড়ছে। তো সেভাবেই কিন্তু আজকে এগিয়ে যাচ্ছে। আমি এই কথাগুলো একটু বিস্তারিত হলে এই কারণে বলছি যে আমাদের এই মহেশখালী বাংলাদেশের অর্থনৈতিক নেতৃত্ব দিবে। সুতরাং আমরা কে কোথায় কোন অবস্থানে আছি, কোথায় কি অবহেলিত। একসময় বলা হতো মহেশখালীর এই অঞ্চলকে আধার মহেশখালী, এটা রাজনৈতিক কারণে বলা হতো। যারা রাজনীতিক করে পুঁজি লুটতো, যারা আপনাদেরকে ব্যবহার করতো, তাদের ফায়দা লুটার জন্য তারা আধার মহেশখালী নামকরণ করেছিল। কিন্তু কোনো সময় তো এটা আধার মহেশখালী ছিল না। 55 সালে যদি এখানে নাসিরউদ্দিন উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হতে পারে ইনুসখালীর মতো জায়গায়, তাহলে এটা আধার মহেশখালী কীভাবে ছিল? অর্থাৎ রাজনৈতিক ফায়দা লুটার জন্য এই অঞ্চলের মানুষকে পুঁজি করে, কিছু রাজনৈতিক ফায়দা লোটার জন্য এই অঞ্চলের কিছু ব্যক্তি সেটাকে ব্যবহার করত বা বিভাজন তৈরি করত, উত্তর এবং দক্ষিণ বল। আর পুরা পৃথিবী তো গোল, পুরা পৃথিবী গোলের মধ্যে, পুরা পৃথিবী সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে সেই আরবের মক্কা নগরীতে, আবদুল্লাহ এবং মা আমেনার
কুলেন, হ্যাঁ, সেখান থেকে তিনি জন্ম নিয়ে যদি আজকে আমি এখানে মুসলমান হিসেবে বাংলাদেশে এখানে সনাতনী ধর্মাবলম্বী অধ্যুষিত একটি জায়গায় এখানে ইসলামের প্রচার হয়ে আমাদের পূর্বপুরুষের মাধ্যমে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি, তাহলে পৃথিবীতে তো সেই কোরআনে যেরকম বলা হয়েছে যে হাদিসে যে তোমরা শিক্ষার জন্য চীনে যাও, চীনে তো তখন কোনো মুসলমান ছিল না, তাহলে চীনে যাওয়ার জন্য কেন বলা হবে? যে শিক্ষার পরিধিটাকে, জ্ঞানের পরিধিটাকে বৃদ্ধি করার জন্য সেটা বলা হয়েছে। সুতরাং আমরা মহেশখালী অর্থনৈতিকভাবে এমন একটা মানে মানে আমি বলবো যে একটা খনির মধ্যে আছে, আমরা যদি এটাকে ব্যবহার করতে পারি, বে অফ বেঙ্গলকে যদি আমরা ব্যবহার করতে পারি এবং আমাদের কোস্টাল বেল্টকে, উপকূলকে যদি এটার জন্য যেটা মাননীয় প্রধানমন্ত্রী যেটা মাস্টার প্ল্যান করছেন, ইতিমধ্যেই মহেশখালীর জন্য আলাদা অথরিটি করার ঘোষণা তিনি দিয়েছেন। কক্সবাজার বাংলাদেশে বিভাগীয় শহরগুলিতে উন্নয়ন কর্তৃপক্ষ আছে, এর বাইরে শুধুমাত্র কক্সবাজার আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে এত গুরুত্বপূর্ণ একটি শহর কক্সবাজার জেলায় উন্নয়ন কর্তৃপক্ষ রয়েছে। এরপরও বলছে যে মহেশখালীর জন্য আলাদা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হবে। কেন? যাতে এটাকে একটা টোটাল মাস্টার প্ল্যানের আওতায় একটা সমন্বয়ের মধ্যে এলাকাটাকে, এখনও সমন্বয়হীনভাবে অনেক বিষয় এখানে ঘটছে। কারণ আমাদের টার্গেট, একসময় আমরা যখন একটা ঘর করি, টিনের ঘর করি বা ছোট ঘর করি, আমরা সামনে করে ফেলি, আবার যখন একটা দালান করার বিষয় চলে আসে তখন দেখা যায় সেই ঘরটা ভাঙতে হয়। এটা নিজেদের ব্যক্তিগত পর্যায়েও আমরা জায়গার ইউটিলাইজেশনটা সেভাবে নিতে পারছি না, বাট এখন মাননীয় প্রধানমন্ত্রী সেই জায়গাটিকে সেটি করার জন্য কাজ করছেন এবং সেই জায়গায় কালামত ছাড়া ভৌগোলিক অবস্থানগত দিক থেকে একটা ইম্পর্টেন্ট একটা জায়গায় এখানকার অবস্থান, মাতারবাড়ি প্রত্যেকটা মহেশখালীর প্রতিটি এলাকা ও খুবই গুরুত্বপূর্ণ একটি অবস্থানের মধ্য দিয়ে এখানে এই বিষয়টি এখানে রয়েছে। তো সুতরাং আমি মনে করি আমাদের এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কালাবছরে অধ্যয়নরত শিক্ষার্থীদের এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের যে ফোরাম, এটি আগামী দিনে এই অঞ্চলের শিক্ষার ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে আরও যুগান্তকারী ভূমিকা পালন করবে। আর আমাকে যেটা বলা হচ্ছে যে ডিউ লেটার দেওয়া বা সহযোগিতা করা, এটা তো রাজনৈতিকভাবে আমার দলেরই আমার উপর একটা বদনাম আছে যে আমি কাউকে ফিরাই না। এটা আমার দলের লোকজন আমাকে অভিযোগ করে যে আমি কাউকে ফিরিয়ে দিই না, আমি যে আসে তার জন্যই আমি কাজ করি। তো সেই অভিযোগটা আসলে আমার জন্য খাটবে কিনা আমি জানি না। আমি চেষ্টা করি যখন যে অবস্থায় চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, সুযোগ সুবিধা, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, অবকাঠামো সব বিষয়ে, যদিও আমরা মাতারবাড়ির চাল্লাতুলি রাস্তাটা নিয়ে চরম একটা দুর্ভোগের মধ্যে আছি, কিন্তু পাশাপাশি দেখেন আপনাদের ইনুসখালী কালামাছাড়ার ভিতর দিয়েই নতুন সেই রাস্তা সেখানে আজকে এই যে শহর উপশহর হিসেবে গড়ে উঠছে। আগামী দিনে পর্যটন কেন্দ্র, আমার তো মনে হয় সেন্ট মার্টিনের চাইতে মাতারবাড়িতে বেশি সামনে টুরিস্ট আসবে আগামী 5 বছরের মধ্যে। সেন্ট মার্টিনকে ছাড়িয়ে যাবে, যে এখানে সাইরাটডিল সহ দলঘাটের বিভিন্ন এলাকা যেখানে সাগরের বিচ রয়েছে, ঢেউ এসে বেলাভূমিতে আছড়ে পড়ে, সেই জায়গাগুলি পর্যটন এলাকা হিসাবে এখানে খুব দ্রুত সময়ের মধ্যে এখানে গড়ে উঠবে এবং টুরিস্টরা এটাকে নতুন একটা স্পট হিসাবে এটাকে বেছে নেবে এবং তাদের পছন্দের জায়গা হিসাবে গড়ে উঠবে, যেমনি আদিনাথ মন্দির সহ আমাদের ওই সমস্ত জায়গায় পর্যটন এলাকা গড়ে উঠেছে। তো আমি কথা আর বাড়াচ্ছি না, আমি এটাই বলবো যে এখানে হতাশ হওয়ারও কিছু নেই। এখানে আমরা আমাদের যে চলমান যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় আমরা এগিয়ে যাচ্ছি। এই ইনুসখালী স্কুলে আমরা অনেক কিছু আপনাদের পাশেই লাইব্রেরি করার কথা বলেছে একজন, আপনাদের সামনে তো লাইব্রেরির একজন উদ্যোক্তা আছে, তাদের নিজস্ব একটা লাইব্রেরি আমাদের এরফানদের আছে না, তারপরে ওসি হেলাল আমাদের নলবিলা স্কুলের, তারাও একটা লাইব্রেরি তাদের সেই প্রতিষ্ঠানে করেছে এবং আমার মনে হয় এখানেও কোনো লাইব্রেরি শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক, সেটা আসলে লাইব্রেরির যে যাওয়ার মানসিকতা এখন চলে গেছে, মোবাইলের মধ্যে সব কিছু পেয়ে যায়, মোবাইল নিয়ে সবাই এত বেশি ব্যস্ত থাকে এবং টেকনোলজির কারণে লাইব্রেরিমুখী মানুষ হতে চায় না, কিন্তু তারপরও আমরা অবশ্যই প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক লাইব্রেরি আমরা এখানে আমাদের নিশ্চয় আলিমাম ফাউন্ডেশনও নিশ্চয়ই আপনার সেখানে ওনার মহিলা এক সময় দেখেন যে নারী শিক্ষা, নারীরা কেন ইকরা বলতে তো শুধু পুরুষদের শিক্ষার কথা বলা নাই, নারীদেরকেও সেখানে সবাই চলে আসছে, তাই না? এই বিষয়টা আপনি আসেনি। তো আমার আব্বা যখন মহেশখালীতে প্রথম গার্লস হাই স্কুল গঠন করছে, মহেশখালী সরকার উচ্চ বিদ্যালয় 80-র দশকে, তখন সেটা নিয়ে ফতোয়া দেওয়া হয়েছে যে মেয়েরা কেন স্কুলে যাবে, মেয়েরা গৃহস্থালী কাজ শিখবে, প্রাইমারি স্কুল পর্যন্ত পড়বে আর সাংসারিক কাজ শিখবে এবং তারা সংসার করতে পারে মধ্যে এগুলি, তারা কেন সেটার বিরুদ্ধে ফাইট করতে গিয়ে সহশিক্ষার বিরুদ্ধে আলাদা স্বতন্ত্র, যে ছেলেদের সাথে কীভাবে, যে মেয়েটা তো ম্যাচিউর হয়ে গেছে, সে ছেলের সাথে কীভাবে পাশাপাশি বসে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান দিবে, হ্যাঁ, সেই জায়গায় বিকল্প শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সে সময় গার্লস হাই স্কুলগুলি প্রতিষ্ঠা করা হয়েছে। আমার চাচা আনোয়ার পাশার চৌধুরী তিনি বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয় করেছেন। তো এইভাবে শিক্ষার ক্ষেত্রে কিন্তু সকলেরই আমার যেটা সিরাজ চেয়ারম্যান সাহেব উনি মহেশখালী আইল্যান্ড হাই স্কুল
হাজার হাজার ছাত্রছাত্রী সেখান থেকে পড়ে, আজকে কত উচ্চশিক্ষায় অনেক জায়গায় সেখানে যাচ্ছে, এখান থেকে যাচ্ছে। অর্থাৎ এই অঞ্চলে কিন্তু শিক্ষার ক্ষেত্রে যার যার অবস্থান থেকে আমরা কিন্তু চেষ্টা করেছি যে এখানকার একটা ভালো পরিবেশ সেখানে দেওয়ার জন্য। এবং আমি মনে করি যে আমাদের মহেশখালী কুতুবদিয়ার শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী, সামুদ্রিক মাছ খাওয়ার কারণে তারা একটু সুযোগ পেলেই তারা যেখানে সুযোগ পেয়েছে, যে আমার বাবা 60-এর দশকে আমি যখন ঢাকায় গিয়ে বলি যে 60 উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে মাস্টার, সবাই অবাক যে মহেশখালীর মতো জায়গায় মনে করে যে এখানে সব মহিষ। হ্যাঁ তাই না, আমাদেরকে এভাবে এক সময় নামকরণ করা হতো, হ্যাঁ মানে বিকৃতভাবে ডাকা হতো। তারপরে আসেন আবার আপনাদের এই অঞ্চলের যেটা ক্রাইসিস, আপনারাই এক সময় এটাকে সন্ত্রাসের জনপদ বানিয়ে ফেলেছিলেন। এখানে দিনের বেলা সন্ধ্যার পরে মানুষ ঘরে থাকতে পারতো না, পাহাড়ে চলে যেতে হইতো। এখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যখন দুইবার আমাদেরকে আত্মসমর্পণ প্রোগ্রাম করতে হয়েছে। লাস্ট সর্বশেষ চট্টগ্রামে র্যাব 7-এর একটা আত্মসমর্পণ প্রোগ্রাম করে স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার আসছেন। উনি আমাকে এবারও বলতেছেন, বলে যে কারো কাছ থেকে জিজ্ঞেস করি তুমি এই জিনিস পাই না গো, সবাই আপনার এলাকার নাম বলে, আপনার ওখান থেকে সব সাপ্লাই হয়, এই লজ্জা আমরা রাখবো কোথায়? আপনারাই বলেন। আমাদের কেউ না কেউ তো এই পেশার সাথে, এই অপকর্মের সাথে জড়িত হচ্ছে। চাইল্লাতলি রাস্তায় এক সময় তো বড় মহেশখালী থেকে কেউ এসে অঘটন করতো না, বা বদরখালী থেকে এসে পড়তো না। কয়দিন আগেও একটা দুর্ঘটনা হলো। তাহলে এই অপবাদ থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের তো গুডউইলটাকে সেই জায়গায় নিয়ে যেতে হবে। আপনাকে যে একটা জায়গায় চাকরি দিবে, আপনার এলাকা সম্বন্ধে একটা ইমেজের জায়গায় আপনাকে পৌঁছতে হবে। আপনার একসময় পারিবারিক ব্যাকগ্রাউন্ড দেখা হতো, বিয়ে শাদী দেওয়ার সময় যে কোনো একটা মেয়ের জন্য সম্বোধন নিয়ে গেলে বলে যে ফোয়ার আগে সব অপসরিত কিসা সরি বলে কী করে করো বলে কিনা। তাহলে যে কোনো বিষয় তো সেটাও একটা বিষয় চলে আসবে, একটা ইমেজ তৈরি করা, সামগ্রিক একটা ইমেজ তৈরি করা। আমরা জলবদ্ধতার ইমেজ থেকে কি বেরিয়ে আসতে পেরেছি? আমাদের এখানে অস্ত্র কারখানার ইমেজ থেকে কি আমরা বেরিয়ে আসতে পেরেছি? আমাদের এখানে ড্রাগসের বিজনেসের বিষয় থেকে কি আমরা বেরিয়ে আসতে পেরেছি? সেই জায়গায় অ্যাওয়ারনেসটা দরকার। এটা যদি আমরা করতে পারি, কেউ আমাদের সাথে কম্পিটিশনে পারবে না। চাকরি ওরাই এসে আমাদেরকে খুঁজে চাকরি দিয়ে যাবে। সেই জায়গা থেকে আমাদেরকে নিজেদেরকে নিয়ে যেতে হবে, সেই জায়গায় আমাদের অ্যাওয়ারনেস এবং নিজেদের মনোবলটাকে সেই জায়গায় নিতে হবে। কিন্তু আমি মনে করি আমাদের ইয়াং জেনারেশন যেটা করে উঠছে, তরুণ প্রজন্ম, তারা এই ব্যাপারে অত্যন্ত কনসাস, অত্যন্ত সচেতন। এবং এখানে ফ্রাস্ট্রেশনে ভুগে যাবে না। কোনো না কোনো জায়গায় আমার জন্য রিজিকের মালিক আল্লাহ, আমরা বলি না? তাহলে কেন আমি ডিপেন্ডেন্ট হবো? আমি আগে নিজেকে সেলফ মেড করার জন্য চেষ্টা করব। আমার তো সেই মেধা, যোগ্যতা, হাত পা, চোখ, মস্তিষ্ক সবই আমাকে আল্লাহ তাআলা দিয়েছে। তাহলে আমরা সেটাকে বেস করে আমরা নিজেদেরকে, আমাদের পরিবেশ আমরা তৈরি করে দিব। সেই পরিবেশ কিন্তু আমরা ইতিমধ্যেই আমরা তৈরি করে দিচ্ছি। ইতিমধ্যে এখানে 3টি টেকনিক্যাল স্কুল আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব একটু বলেছেন। আমাদের শাপলাপুরে একটা, কালামছড়া আপনাদের ইয়েতে সেকুলার সেন্টার নোনাছড়িতে সেখানে একটা, আরেকটা মাতার বাড়িতে কহিলিয়া নদীর পাশে সেখানে হবে। এগুলি নিয়ে দ্রুত আমরা কাজ আগাচ্ছি। খুব দ্রুত সময়ের মধ্যে এগুলি বাস্তবায়ন আমরা দেখতে পারবো। এর বাইরেও আমি আজকে সকালে মুবিনের সাথে আমার কথা হচ্ছিল যে 30 তারিখ আলিম পরীক্ষা, কতজন স্টুডেন্ট আছে পরীক্ষা দিবে? 180 জন। তার ওখানে কয়জন? সে বলে যে আমার ওখানে দাখিল 70 জন পাস করেছিল, আলিমে আমি 40 জন রাখতে পেরেছি, বাকিরা সবাই মহেশখালী কলেজ এবং টেকনিক্যাল লাইনে চলে গেছে। অলরেডি আমাদের ছেলেরা কিন্তু আমি বলার জন্য বসে নাই, তারা কিন্তু কারিগরি শিক্ষার দিকে তারা যে কোনো জায়গায় ড্রাইভার, বরঞ্চ ঘর কোণে রাখাটাই খারাপ। যত বেশি বাইরে সার্ভাইভেল, যে ভাই আমার চাইতে অনেক মেধাবী আমার এক বন্ধু ছিল, সে কিন্তু পারিবারিক সামাজিক কারণে হয়তো এলাকায় রয়ে গেছে, সে সার্ভাইভ করতে পারেনি। আমার চাইতে কম একটু দুর্বল, সে যে কোনোভাবে চট্টগ্রাম ঢাকায় পৌঁছে যেতে পেরেছে, সে অনেক বেশি সার্ভাইভ করেছে। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কী করতে হয়েছিল? ইসলামের আবির্ভাবের জন্য হিজরত করতে হয়েছিল। এবং অলরেডি উনি হিজরত অবস্থায় আছেন। উনি তো আর মক্কায় ফেরত আসেন নাই, মক্কা বিজয় করছেন, উনি মদিনাতেই রয়ে গেছেন। তো সুতরাং কখনোই নিজেকে এক জায়গায় কেন্দ্রীভূতভাবে চিন্তা, বরঞ্চ আমি সারা বাংলাদেশকে নেতৃত্ব দিব, সেই জায়গায় আমরা আমাদের মেধা, আমাদের চিন্তাটাকে আমরা সার্ভাইভাল লেভেলে নিব। তখনই সেই বড় জায়গাগুলিতে যখন আপনি যেতে পারবেন, তখন ছোট জায়গাগুলি অটোমেটিকলি আপনার কবজায় চলে আসবে, কারণ ওখান থেকে আপনি ডিভিশন দিতে পারবেন। এখন সরকারের ঊর্ধ্বতন লেভেলে যদি আপনি যেতে না পারেন, ইঞ্জিনিয়ারিং লেভেলে ঊর্ধ্বতন জায়গায় যদি চিফ ইঞ্জিনিয়ার লেভেলে যেতে না পারেন, তাহলে তো এই সিদ্ধান্তগুলি বাস্তবায়ন শুধু রাজনৈতিক ইচ্ছায় সিদ্ধান্ত হয় না। রাজনৈতিক ইচ্ছাগুলিকে বাস্তবায়ন করার জন্য অ্যাডমিনিস্ট্রেশনকে কাজ করতে হয়। সেই জায়গায়ও আমাদের মানুষদেরকে সেখানে পৌঁছে দিতে হবে। একসময় ছিল না, একসময় আমাদের লোক চাকরি করতো না, পুলিশের চাকরিতে কোটা পড়াতো না, বিভিন্ন কোটার চাকরিতে এই প্রাইমারি স্কুলে আমাদের অন্য জায়গা থেকে কোটা ফিল আপ করতে হতো, অন্য অঞ্চল থেকে, রংপুর, নোয়াখালী, বিভিন্ন বগুড়া, ওইসব জায়গা থেকে এসে এখানকার কোটা ফিল আপ করতে হয়। আমাদের কোটায়
অংশগ্রহণের মতো কোটা পুরাতন আজকে থেকে 10-15 বছর আগে। আর এখন সেই জায়গায় কিন্তু আমাদের আপনি বলছেন পানি ছাড়া শিক্ষার হার বেশি কেন? তারা সার্ভাইভাল করার জন্য সেখানে চলে গেছে। শাপলাপুরের ছেলেমেয়েরা একসময় ইউনুসখালী স্কুলে এসে পড়তো, এখন শাপলাপুরে 3টা হাই স্কুল, শাপলাপুর উচ্চ বিদ্যালয়, জামঘাট উচ্চ বিদ্যালয়, গার্লস 4টা, আর তার বাইরে আবার মাদ্রাসা আছে। হ্যাঁ, সেখানে প্রতিটি ঘরে ঘরে চাকরিজীবী আছে, প্রতিটি ঘরে ঘরে চাকরিজীবী আছে, সরকারি ছোট হোক বড় হোক মাঝারি হোক, ব্যাংক হোক বেসরকারি সংস্থা হোক, পানির ছড়ায় প্রতিটি ঘরে ঘরে চাকরিজীবী আছে। কেন? তারা তাদেরকে সেই দ্বারা, এবং বিভিন্ন বাহিনীতে আছে, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ বাহিনী, আনসার সহ কোস্টগার্ড, বিভিন্ন বাহিনীতে তারা কাজ করছে। তো সুতরাং আগে সেই মহেশখালী কিন্তু আমরা এখন নাই, আমরা ঘুরে দাঁড়িয়েছি। এবং সেই ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে আমাদেরকে যেটা নেতৃত্ব দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নজর হচ্ছে এই কোস্টাল অবহেলিত এই অঞ্চলের প্রতি, এবং এটিকে কাজে লাগিয়ে তিনি দেশের অর্থনৈতিক পরিবর্তন আনতে চান। মহেশখালীতে বাংলাদেশের ইকোনমিক গেম চেঞ্জার বলা হচ্ছে, বাংলাদেশের অর্থনৈতিক গেম চেঞ্জার হিসেবে মহেশখালী বিবেচিত হবে, সেটা বলা হচ্ছে, কক্সবাজার বিবেচিত হবে সেই জায়গার মানুষ। সুতরাং আজকের এই আয়োজন আমাদেরকে সেই পথে হাঁটার ক্ষেত্রে আরও অনেক বেশি যুগান্তকারী ভূমিকা পালন করবে। এবং ইনশাল্লাহ আমি আপনাদের সাথে, তো আমাদের পারিবারিকভাবে আমার বাবা দাদা সবাই ছিল, আমরাও আছি, এবং আমরা আগামীতেও আমরা থাকবো। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। আজকে পার্শ্ববর্তী দেশ দেখেন, এমনও ঘোষণা আসতে পারে যে সবাইকে সামরিক প্রশিক্ষণ নিতে হতে পারে। যে অবস্থা তৈরি হচ্ছে মায়ানমারের যে বর্ডার, আজকে সেন্ট মার্টিনের মতো জায়গায় আমরা ওখানে সরাসরি নাপ নদী নিয়ে আমাদের